হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমার স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর মডেল কোশ্চেন নাম্বার 7। মডেল কোশ্চেন নাম্বার 7 এর আগে তোমাদের 6খানা মডেল কোশ্চেন পেপার আপলোড করা হয়েছে ভিডিও। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিডিও দেখে নেবে, এবং যারা আমার চ্যানেল নতুন তাদের হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তোমাদের এই ভিডিও সেশনে গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে সমস্ত এমসিকিউ এসিকিউ এর 36খানা কোশ্চেন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যতগুলো ম্যাথামেটিক্যাল প্রবলেমস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তাই যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মধ্যে অথবা চেনা পরিচিত গ্রুপে অবশ্যই ভিডিওটি সাজেস্ট করবে। দেখো গ্রুপ এ এর প্রথম কোশ্চেন। গ্রুপ এ এর 1 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলেছে প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয় সহনে ওজোন স্তর ক্ষয় সহায়তা করে। প্রদত্ত কোন গ্যাসটি ওজোনের ক্ষয়ে সহায়তা করে? CO2, এয়ার, আর্গন, CFC এবং হিলিয়ামের মধ্যে। উত্তর হবে কি? উত্তর হবে আমাদের অপশান সি, CFC। আমরা জানি ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরের ক্ষতি করে। 2 নম্বর কোশ্চেন বলেছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বনাম আয়তনের লেখচিত্রটি লেখো। স্থির উষ্ণতায় বলেছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপ এবং আয়তনের, অর্থাৎ এটি কি বয়েলের সূত্র অনুসারে হবে। স্থির উষ্ণতায় বয়েলের সূত্রের পিভি লেখচিত্র কী ছিল? বয়েলের সূত্রের পিভি লেখচিত্র, এটা যদি পি হয় এটা ভি হলে লেখচিত্র সমপরাবৃত্তাকার হয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে সমপরাবৃত্তাকার। তোমাদের এরকম ছবি দিয়েও জানতে চাইতে পারে। সমপরাবৃত্তাকার হবে উত্তর। তোমাদের এরকম বলতে পারে যে স্থির উষ্ণতায় গ্যাসের চাপ ও আয়তনের লেখচিত্রটি দেখতে কীরূপ? উত্তর হবে সমপরাবৃত্তাকার। উত্তর এখানে কী হলো? সি। কোশ্চেন নম্বর 3 দেখো, বলেছে এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? আমরা জানি এসটিপিতে মোলার আয়তন কত? 22.4 লিটার। 22.4 লিটার H2 গ্যাসের ভর কত হবে? H2 গ্যাসের ভর হবে 2 গ্রাম। আর এসটিপিতে জানতে চাইছে আমাদের 1 লিটারের, তো 1 লিটারের ভর কত হবে? 2/22.4। তো এটা ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 0.089 গ্রাম। 0.089 গ্রাম হলো উত্তর। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে আয়তন গুণ গামা হলে আলফা ইস টু বিটা ইস টু গামা সমান কি? আমরা জানি কি তাদের সম্পর্ক? আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। এটা হচ্ছে সম্পর্ক। আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। এটা যে সম্পর্ক হয়, এখান থেকে আলফা, এখান থেকে আমরা কী করতে পারবো? এটাতে হবে কি 6 আলফা ইজিক্যাল টু 3 বিটা ইজিক্যাল টু 2 গামা। এখান থেকে অনুপাত কত আসবে? আলফা ইস টু বিটা ইস টু গামা এর অনুপাত হবে কি? অনুপাত হচ্ছে 1:2:3। এটা হচ্ছে অনুপাত। তোমাদের এরকম সম্পর্ক জানতে চাইলে এটা হবে সম্পর্ক, এটাও সম্পর্ক, অনুপাত হচ্ছে এটা। কোশ্চেন নম্বর 5। 5 নম্বর এমসিকিউ দেখো কী বলেছে। 5 নম্বর এমসিকিউ বলেছে যে কোনো প্রিজমের একটি তলে আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে অপর তল থেকে 60 ডিগ্রি কোণে নির্গত হলে চ্যুতিকোণের মান 45 ডিগ্রি হলো। তো প্রিজমের প্রতিসরক কোণের মান কত? তা আমরা কি জানি? আমরা জানি ডেল্টা ইজিক্যাল টু I1 যোগ I2 বিয়োগ A। এখানে ডেল্টা হচ্ছে চ্যুতিকোণ, I1 হচ্ছে প্রথম তলে আপতন কোণ, I2 হচ্ছে অন্য তল থেকে নির্গমন কোণ, আর এ হচ্ছে প্রিজম কোণ। আমাকে এ এর মান এখান থেকে বের করতে হবে। তোমাদের দেওয়া আছে কি? চ্যুতিকোণ দেখো দেওয়া আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি দেওয়া আছে চ্যুতিকোণ, ইজিক্যাল টু I1 এর মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি মাইনাস A। এখান থেকে এর মান কত আসবে? এখান থেকে কত পাবো আমরা? মাইনাস A ইজিক্যাল টু পাবো 45 ডিগ্রি মাইনাস এটা বিয়োগ করলে কত হবে? 90 ডিগ্রি মাইনাস A ইজিক্যাল টু মাইনাস 45 ডিগ্রি। মাইনাস মাইনাস কাটলো, তবে A ইজিক্যাল টু কত হবে? 45 ডিগ্রি। উত্তর কত আসলো? 45 ডিগ্রি, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 6। 6 নম্বর এমসিকিউ দেখো কী বলেছে। বলেছে যে একটি লেন্সের 0.1 মিটার দূরে একটি বস্তুর প্রতিবিম্ব 60 সেমি দূরে পাওয়া গেল। এক্ষেত্রে বিবর্ধন হয়েছে। আমরা বিবর্ধন সমান কি জানি? বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব বাই কি? বস্তু দূরত্ব। তো প্রতিবিম্ব দূরত্ব কত দেওয়া আছে? 40 সেমি দেওয়া আছে। আর বস্তু দূরত্ব দেওয়া আছে কত? 0.1 মিটার। 0.1 মিটার ইজিক্যাল টু কত? 10 সেমি। এখানে 10 সেমি বসলো, কাটলে কত হয়? সেমি সেমি কাটলো, 4 4 কাটলে 4, অর্থাৎ রৈখিক বিবর্ধন কত হলো?
4, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 7, 7 নম্বর এমসিকিউ দেখো। 7 নম্বর এমসিকিউ বলেছে যে পরিবাহীর রোধ এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রার সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহমাত্রা আই এর সম্পর্ক কী হবে? বলছে পরিবাহীর রোধ আর এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ও প্রবাহমাত্রা এর সম্পর্ক কী হবে? অপশান এ এইচ ভ্যারিজাস আই, অপশান বি এইচ ভ্যারিজাস 1/i স্কোয়ার, অপশান সি এইচ ভ্যারিজাস আই স্কোয়ার, আর অপশান ডি আছে এইচ ভ্যারিজাস 1/i। এটা 2022 সালে মাধ্যমিকের কোশ্চেন। উত্তর হবে কি এইচ ভ্যারিজাস আই স্কোয়ার। এইচ ভ্যারিজাস আই স্কোয়ার আমরা জানি, জুলাই সূত্র অনুসারে পেয়েছি। নেক্সট কোশ্চেন নম্বর 8, 8 নম্বর এমসিকিউ দেখো বলেছে ডায়নামো বা জেনারেটরের যে মূলনীতি কাজ করে তা হলো কি? অপশান এ চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, অপশান বি আছে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, অপশান সি আছে তড়িৎ চুম্বকীয় আবেশ, আর অপশান ডি আছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো এখানে ডায়নামো বা জেনারেটরের যে মূলনীতি কাজ করে তা কি? ডায়নামো মূলনীতি হচ্ছে অপশান সি, তড়িৎ চুম্বকীয় আবেশের উপরে কাজ করে। এটি কীভাবে কাজ করে? তড়িৎ চুম্বকীয় আবেশ, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 9, 9 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে একটি তেজস্ক্রিয় মৌল থেকে পরপর দুটি বিটা কণা নির্গত হওয়ার পর যে মৌলটি উৎপন্ন হবে উৎপন্ন মৌলটির সঙ্গে প্রথম মৌলটির সম্পর্ক কী হবে? দেখো যদি আমাদের বিটা কণা নির্গত হয়, বিটা কণা নির্গত হলে কী হয়? বিটা কণা যখন নির্গত হবে তখন ভর সংখ্যা কী থাকে? একই থাকে। ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয়? পরিবর্তন হচ্ছে প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়। এটা তো নিয়ম। যদি একটা মৌল থেকে বিটা বেরোলে কি হয়? ভর সংখ্যা সেম থাকে, প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়। আর দুটো বিটা বেরোলে কী হবে? ভর সংখ্যা একই থাকবে, প্রোটন সংখ্যা 2 একক বৃদ্ধি পাবে। অর্থাৎ যে দুটো উৎপন্ন হবে তাদের ভর সংখ্যা সেম কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। এই কন্ডিশনকে বলা হয় কি? এই কন্ডিশনকে বলা হয় আইসোবার। এই কন্ডিশনকে বলা হয় আইসোবার, অর্থাৎ ভর সংখ্যা সেম থাকে এবং প্রোটন সংখ্যা আলাদা হয়। তো উত্তর হলো কি আমাদের আইসোবার। 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর এমসিকিউ। এবার মেন্ডেলিভের পর্যায়সূত্রের ভিত্তি হলো মৌলের ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক ভর, আণবিক ভর। মেন্ডেল যে পর্যায়সূত্র দিয়েছিল সেটা কার উপরে বেস করে দিয়েছিল? মেন্ডেলের পর্যায়সূত্র পারমাণবিক ভরের উপরে বেস করে। অপশান সি। তোমরা পারমাণবিক ক্রমাঙ্ক করবে না ভুল করে। মেন্ডেলের যখন বলবে আধুনিক বললে পারমাণবিক ক্রমাঙ্ক, আর শুধু মেন্ডেলের পর্যায়সূত্র বললে পারমাণবিক ভর উত্তর হবে। কোশ্চেন নম্বর 11, 11 নম্বর বলছে O2 অণুতে দুটি অক্সিজেন পরমাণুর মধ্যে কতগুলো ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়? O2 অণুর মধ্যে কটি জোড় থাকে? দুটি জোড় থাকে। 12 নম্বর কোশ্চেন দেখো প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? অপশান এ NH4Cl, অপশান বি NH4OH, অপশান সি H3BO3, অপশান ডি H2O2। এর মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অপশান এ NH4Cl। কারণ এটা হচ্ছে লবণ। NH4Cl কি একটি লবণ, সেজন্য NH4Cl কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। NH4OH ক্ষার, যেটা মৃদু ক্ষার। H3BO3 হচ্ছে বোরিক অ্যাসিড, যেটা হচ্ছে মৃদু অ্যাসিড। আর H2O2 কি? না অ্যাসিড না ক্ষার, প্রসম। NH4CH। 13 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাসে উপস্থিত জলীয় বাষ্প মুক্ত হয়। পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাসে উপস্থিত জলীয় বাষ্প মুক্ত করতে ব্যবহৃত হয় অপশান এ পোড়াচুন, অপশান বি P2O5, অপশান সি আছে গাঢ় H2SO4, আর অপশান ডি আছে অনার্দ্র CaCl2। তবে এক্ষেত্রে H2S থেকে জলীয় বাষ্প মুক্ত করতে ব্যবহার করা হয় P2O5। কোশ্চেন নম্বর 14 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে যে থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য? অপশান এ কার্বন, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি আয়রন, অপশান ডি জিঙ্ক। তবে কোনটি হবে? অপশান বি হবে উত্তর। অ্যালুমিনিয়াম হচ্ছে বিজারক দ্রব্য রূপে কাজ করে। 15 নম্বর এমসিকিউ, অর্থাৎ শেষ এমসিকিউ দেখো কি বলেছে। শেষ এমসিকিউ বলেছে যে প্রদত্ত কোনটি 2 কার্বন গ্রুপযুক্ত অ্যালকিল গ্রুপ? 2 কার্বন থাকলে তার নাম কি হয়? 2 কার্বন নাম থাকলে তার হয় ইথ। উত্তর কি ইথাইল হবে? 2 কার্বনের জন্য আমরা ব্যবহার করি ইথ, হর্ষই থ। ইথের সাথে কি যুক্ত হবে? আইল। অ্যালকিল গ্রুপ হলে আইল যুক্ত হয়, তার নাম হলো কি ইথাইল। বোঝা গেল না? বলছি যে যদি 2 কার্বন থাকে, 2 কার্বনের জন্য কি হয়? ইথ শব্দ ব্যবহার করা হয়। এবং যেহেতু অ্যালকিল গ্রুপ বলেছে, কি গ্রুপ বলেছে? অ্যালকিল গ্রুপের জন্য আইল শব্দ অর্থাৎ ইথাইল নাম আসবে। এগুলো তোমাদের গ্রুপে। নেক্সট হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি এর 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। এলপিজি এর প্রধান উপাদান কি? এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে কি? বিউটেন। 2 নম্বর কোশ্চেন কি আছে?
বলেছে যে বায়ুমণ্ডলে কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থার অপরিহার্য? বায়ুমণ্ডলে কোন স্তর? আয়োনোস্ফিয়ার টেলিযোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবহার করা হয়। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? সত্য মিথ্যা লেখো। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের অণুগুলির বেগ সমান হয়। এটা হচ্ছে মিথ্যা। বেগ সমান হবে না, এটা পরবর্তীকালে তোমরা ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন কার্ভ পড়বে, এই ক্লাস 11-এ যারা সায়েন্স নেবে। তারপরে আছে 30°C উষ্ণতা এবং 300 এর মধ্যে কোনটির তাপ বেশি? 30°C উষ্ণতার তাপ বেশি, কারণ 30°C সমান কত হয়? এর সাথে যদি আমরা 273 যোগ করি, 273 যোগ 30 করে যদি আমরা কেলভিনে নিয়ে যাই, উত্তর হবে 303। 303 300 থেকে বেশি। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেন কি বলছে? গ্যাসীয় অণু RMS বেগ c, গ্যাসীয় অণু RMS বেগ c এবং পরম তাপমাত্রা T হলে এদের মধ্যে সম্পর্ক কি হয়? আমরা জানি কি CRMS √3RT/m, এটার সূত্র। এটা তোমাদের ক্লাস 11-এ রয়েছে, ক্লাস 10-এ তোমাদের নেই এই সূত্র বেস করে। তো CRMS মানে কি? √3RT/m। তো এখানে কার সাথে সম্পর্ক বলেছে? সি এর সাথে টি এর। তো সি ভ্যারিজেস কি হবে? সি ভ্যারিজেস 1/√T হবে। এটা হচ্ছে সম্পর্ক। 5 নম্বর বলছে উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। উচ্চ তাপ পরিবাহিতা অধাতু কি হবে? হীরক। 6 বলছে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? কারণ লাল আলোর কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য কম বিক্ষিপ্ত হবে। তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, বেশি হলে কি হবে? কম বিক্ষিপ্ত হবে, অর্থাৎ চারিদিকে কম ছড়িয়ে পড়বে, কিন্তু স্টেট বেশি দূর যাবে। কোশ্চেন নম্বর এর অথবা আছে, দেখো অথবা কি বলেছে? একটি উত্তল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন কত হবে? রৈখিক বিবর্ধন কত হয়? ওই যে একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন কত হবে? আর রৈখিক বিবর্ধন 1-এর বেশি হবে, 1-এর বেশি। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেন কি বলছে? শূন্যস্থান পূরণ করো। আয়তাকার কাচের ফলকে আলোকরশ্মির বিচ্ছুরণ হয় না, কিন্তু ড্যাশ হয়। আয়তাকার কাচের ফলকে আলোকরশ্মির বিচ্ছুরণ হয় না, কিন্তু কি হয়? আয়তাকার কাচের ফলকে আলোকরশ্মির বিচ্ছুরণ হয় না, কিন্তু পার্শ্ব সরণ ঘটে। হ্যাঁ, পার্শ্ব সরণ। অনেকে এটা চ্যুতি বলতে পারে, চ্যুতি হবে না। হ্যাঁ, পার্শ্ব সরণ ঘটে। নেক্সট কোশ্চেন নম্বর 8 বলেছে 3টি রোধ 5 ওহম, 10 ওহম, 15 ওহম, এদের কোন ধরনের সমবায় যুক্ত করলে তুল্য রোধ 5 ওহম অপেক্ষা কম হবে? উত্তর হবে সমান্তরাল। কারণ কি? আমরা জানি সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধ হয় কি? ক্ষুদ্রতর রোধের থেকেও ক্ষুদ্রতর। সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির মান কি? যুক্ত রোধগুলির তুল্য রোধের মান হচ্ছে সব থেকে যে রোধটা ছোট রোধ, তার সব থেকে ছোট রোধ থেকে ছোট। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেন কি বলেছে? তড়িৎ চুম্বকীয় আবেশের কোন সূত্র থেকে শক্তির সংরক্ষণ নীতি পাওয়া যায়? তড়িৎ চুম্বকীয় আবেশের কোন সূত্র থেকে? না, লেন্জের সূত্র থেকে। কার সূত্র? লেন্জের সূত্র। কোশ্চেন নম্বর 10 শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সম্পর্ক কি? শক্তি ও ভরের সম্পর্কিত আইনস্টাইনের শক্তি হচ্ছে E=mc²। এখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে কি ভর, আর সি হচ্ছে আলোর বেগ। এম কি হচ্ছে শক্তি, ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর, আর ই হচ্ছে কি আলোর বেগ। নেক্সট কোশ্চেন নম্বর 11-তে দেখো স্তম্ভ মেলাতে বলেছে। 11 নম্বর কোশ্চেনের প্রথম স্তম্ভে কি বলেছে? প্রথম কোশ্চেন বলেছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 এর সর্বাপেক্ষা জারণ গুণসম্পন্ন মৌল কোনটি? বলে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 এর সর্বাপেক্ষা জারণ গুণসম্পন্ন হবে। উত্তর হবে ফ্লোরিন, কারণ সবার উপরে ফ্লোরিন থাকে, উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা হ্রাস পায়। 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে বলেছে যে
যে মৌলের অ্যানায়ন লোহায় মৌর্য পরকে ত্বরান্বিত করে সেটি কী হবে? উত্তর হবে সেটি ক্লোরিন। 3 নম্বর কি আছে? 3 নম্বর বলেছে যে শতবিজারণ পদ্ধতিতে কি তৈরি করা হয়? কপার তৈরি করা হয়, Cu উৎপন্ন হয়। 4 নম্বর কোশ্চেন বলেছে ল্যান্থানাইট শাড়ির শেষ মৌল কি? ল্যান্থানাইট শাড়ির শেষ মৌল হবে লুটেসিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 12। 12 নম্বর কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করো। রাসায়নিক বন্ধনে ড্যাশ ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে। রাসায়নিক বন্ধনে যোজক ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে। যোজক ইলেকট্রন মানে শেষ কক্ষের ইলেকট্রন বা সর্বস্থ কক্ষের ইলেকট্রনকে যোজক ইলেকট্রন বলা হয়। এর একটা অথবা আছে, অর দেখো বলছে একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2,8,1 হলে এটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে। একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি বলছে? 2,8,1। এটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে? এটি হচ্ছে তড়িৎযোজী যৌগ গঠন করবে, তড়িৎযোজী। নেক্সট কোশ্চেন নম্বর 13। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনের কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? ক্যাথোডের ভর বৃদ্ধি পায়। তাই ক্যাথোডকে আজ ধীরে ধীরে মোটা হয় আর অ্যানোড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, সেই জন্য ক্যাথোডের ভর বৃদ্ধি পায়। 14 নম্বর আছে সত্য মিথ্যা লেখো। তড়িৎলেপনে কম সক্রিয় ধাতুর ওপর বেশি সক্রিয় ধাতুর প্রলেপ দিতে হয়। এটা সত্য না মিথ্যা? তড়িৎলেপনে কম সক্রিয় ধাতু বেশি সক্রিয় ধাতুর প্রলেপ দিতে হয়, এটা হচ্ছে মিথ্যা। অথবা আর কি বলে দেখো Al2SO4 এর তড়িৎ বিয়োজনে কয়টি ক্যাটায়ন উৎপন্ন হবে? বলছে Al2SO4 এর যদি আমরা বিয়োজন করি উৎপন্ন হবে কি 2Al3 প্লাস 3SO4 2 এই দুটো উৎপন্ন, এদের বিয়োজন করবে। তো বিয়োজন করলে কটি ক্যাটায়ন উৎপন্ন হলো? 2টি ক্যাটায়ন উৎপন্ন হলো। কতগুলি ক্যাটায়ন উৎপন্ন হয়েছে? 2টি ক্যাটায়ন উৎপন্ন হয়েছে। অনেকে দেখবে 3টে করেছে, ভুল করেছে। হ্যাঁ, ভালো করে দেখবে ইউটিউব। কতগুলো ক্যাটায়ন? 2টি ক্যাটায়ন। নেক্সট কোশ্চেন নম্বর 15। 15 নম্বর কোশ্চেন কি বলেছে? ধূময়মান সালফারিক অ্যাসিড কি? ধূময়মান সালফারিক অ্যাসিড বলে ওলিয়ামকে বলা হয় ধূময়মান সালফারিক অ্যাসিড, ওলিয়াম। সংকেত হচ্ছে H2S2O7। 15 নম্বর কোশ্চেন নম্বর। নেক্সট নম্বর 16 নম্বর কি বলেছে? 2H2S প্লাস O2 বিক্রিয়া করে কি তৈরি করে? তো H2S আর H2S যোগ O2 বিক্রিয়া করে কি তৈরি করে? তৈরি করে SO2 প্লাস 2H2O। তৈরি করে কি? SO2 তৈরি করে। 16 নম্বর কোশ্চেন গেল। নেক্সট হচ্ছে 17 নম্বর কোশ্চেন, গঠন সংকেত লেখো। 17 নম্বর কোশ্চেন কি বলেছে? গঠন সংকেত লেখো। গঠন সংকেত বলেছে 2-মিথাইল প্রোপানয়িক অ্যাসিড। কি বলে দেখো? 2-মিথাইল প্রোপানয়িক অ্যাসিড। এবার তোমরা হয়তো IUPAC নামকরণ শিখেছো, মানে যৌগের গঠন দেওয়া থাকলে তার নামকরণ শিখেছো। এবার যৌগের নাম দিয়ে আছে, গঠন লিখতে হবে। তাই কী করে মেন হচ্ছে দেখো টার্গেট প্রোপানয়িক বলেছে। বলেছে তো কটা কার্বন? 3টে কার্বন। আর ওইক অ্যাসিড বলা আছে মানে কি একটা কার্যকারীমূলক হিসেবে কী আছে? COOH গ্রুপ আছে। কার্যমূলক কী আছে? COOH গ্রুপ আছে। একটা মিথাইল গ্রুপ আছে। আর কি আছে? আর আছে 3খানা কার্বন। কটা কার্বন? 3টে কার্বন। তো 3টে কার্বনের জন্য যখন আমার প্রোপানয়িক হয় 3টে কার্বনে যুক্ত থাকবে। আর একটা কার্বনে কী হবে? COOH মানে কার্যকরীমূলক হয়ে যাবে একটা কার্বন। যেহেতু কার্যকরীমূলকটা কার্বন দ্বারা গঠিত, সেজন্য কার্যকরীমূলক এটা একটা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন। তো প্রোপানয়িকে 3টে কার্বন হয়ে গেছে চেন। এবার হাইড্রোজেন দিয়ে পূরণ করতে হলে এটা যদি 1 হয় এটা 2 হবে, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। এবার এদের কী বলতে হাত পূরণ করতে হবে। প্রত্যেকের কটা করে হাত হবে? 4টে করে হাত হবে। এই কার্বনে 4টে হাত পূরণ হয়ে গেছে। এবার এই কার্বনে 2 নম্বর কার্বনে দেখো বলেছে মিথাইল গ্রুপ যুক্ত। কত নম্বর? 2 নম্বর কার্বন। তো এটা হবে CH3 যুগ হবে, বাদ দুইগুলো H দ্বারা পূরণ হবে। তো এটা কি আমার কার্বন? এটা CH3 CH COOH CH3। এটা হচ্ছে কি 2-মিথাইল প্রোপানয়িক অ্যাসিডের সংকেত। এটা হচ্ছে উত্তর। 17 পরে 18 কি বলেছে দেখো? ভিনাইল ক্লোরাইডের IUPAC নাম লিখতে বলেছে। আর বলেছে ভিনাইল ক্লোরাইডের IUPAC নাম লিখতে। তো ভিনাইল ক্লোরাইডের সংকেত কি হচ্ছে? CH2
CH3CL, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের সংকেত। ভিনাইল ক্লোরাইডের যদি সংকেত এটা হয় তবে এর আইইউপিএসের নাম কী হবে? দেখো কটা কার্বন? দুটো কার্বন। দুটো কার্বন হলে কি হয়? দুটো কার্বন হলে ইথ হয়। এটা কি ইথ, আর ডবল বন্ড আছে ইন, এটা কি কার্বন? এটা হচ্ছে ইথ, আর দুটো কার্বন তাহলে কি হবে? ইন। এটা তো ইথিনের, তাই না? এই ইথিনের 1 নম্বর কার্বনে কি আছে? সিএল গ্রুপ আছে। এটা কি হবে? 1 ক্লোরো ইথিন, ব্ল্যাক ক্লোরো ইথিনও বলতে পারো। কি বলতে পারো? ক্লোরো ইথিন। 17 নম্বরের নেক্সট 18 শেষ কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে বায়োডি ব্যাগ কি? বায়োডি ব্যাগ হচ্ছে বায়োডিগ্রেডেবল ব্যাগ। কি ব্যাগ? বায়োডিগ্রেডেবল ব্যাগ। এই হলো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত কোশ্চেন। নেক্সট দেখো তোমাদের গ্রুপ সি এর কোশ্চেন নম্বর 2 এর অথবা কোশ্চেন গ্রুপ 2 এর অর 3 2 এর অরে কি আছে? একটা অঙ্ক দেওয়া আছে। বলেছে কি সমান ভরের দুটি আদর্শ গ্যাস এ এবং বি একই চাপ ও তাপমাত্রায় দুটি পৃথক আয়তনের পাত্রে রাখা আছে। বলছে এদের মোলার ভরের অনুপাত দেওয়া আছে এত ইস্টু এত, 2:1 হলে আয়তন অনুপাত কত? আমরা ধরি গ্যাস দুটির ওজন W গ্রাম ধরলাম। এবার বলছে একই চাপ P, উষ্ণতা T, এগুলো সেম বলে দিয়েছে। এবং ধরবো মোলার ভর, এবং ধরি প্রথম মানে এ গ্যাসের মোলার ভর এম এ, বি গ্যাসের মোলার ভর এম এ ধরো। কারণ এখানে যেহেতু মোলার ভর কী দেওয়া আছে? 2x, এটা x হলো 2x আর x। এবার আমরা ধরে নিচ্ছি এ গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন কত হবে? VA ও বি গ্যাসের আয়তন VB ধরে নিলাম। এবার আমরা কি জানি? আমরা জানি PV = কত? nRT, বা PV = WRT কত? M। এখান থেকে কত হবে? এখান থেকে V সমান আমরা কি লিখতে পারি? WRT/PM লেখা যায়। এবার এখান থেকে আমরা যদি VA সমান কত হবে? VA = প্রত্যেকের গ্রাম W আছে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, T হচ্ছে উষ্ণতা, বাই P সেম, M এর মান আছে 2x। তবে VB কত হবে? দ্বিতীয় গ্যাসের আয়তন। VB কত হবে? দ্বিতীয় গ্যাসের আয়তন, এটা হচ্ছে প্রথম গ্যাসের আয়তন, এটা হচ্ছে কি দ্বিতীয় গ্যাসের আয়তন। VB সমান কত হবে? WRT/কত? 2px, WRT/px। এবার VA= যদি আমরা VB করি, VA=VB করলে কত হবে? WRT/2px WRT/px। কাটলে পড়তে হবে 1/2:1, অর্থাৎ 1:2। অতএব গ্যাস দুটির আয়তনের অনুপাত কত হবে? 1:2। এবার তোমাদের গ্রুপ সি এর একটি অঙ্ক রয়েছে। নেক্সট দেখো গ্রুপ ডি এর কোথায় অঙ্ক রয়েছে? গ্রুপ ডি এর 4/2। 4/2 এর অঙ্ক দেখো কি বলেছে। বলেছে যে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে STP-তে 80 গ্রাম SO3 প্রস্তুত করতে কত গ্রাম SO2 প্রয়োজন হবে? বলেছে কি প্রস্তুত করতে কী দরকার? বলেছে তো SO2 থেকে SO3 তৈরি করতে। SO2 যোগ O2 থেকে কী তৈরি হবে? SO3 তৈরি হবে। এটা ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করো, এটা 2 দিয়ে গুণ করলে কত হবে? দুটো S আর 2 দিয়ে গুণ করলে হয়ে গেল ব্যালেন্স। তো এটা কত মোল? 2 মোল SO2 থেকে কত মোল পাই আমরা? 2 মোল SO3 পাই। 2 মোল SO2 থেকে 2 মোল আমরা কি পাই? SO3 পাই। তো 80 গ্রাম। এদের ওজন কত হবে? 2 মোলের ওজন কত?
2 ইন্টু এসের জন্য 32 যোগ 16 গুণ 3, এর ওজন কত হবে? 2 ইন্টু এসের জন্য কত? 32 যোগ 16 গুণ 2, কত আসলে এটা? 16 32 32 64, 64 দুগুণে 128 গ্রাম। এর ওজন কত আসলো? 3 48 48 50 80, 80 আর 160 গ্রাম। আমরা এখান থেকে কি বলতে পারি? 160 গ্রাম SO3 তৈরি করতে SO2 দরকার। কতটুকু দরকার? SO2 দরকার 128 গ্রাম। প্রথমত সমীকরণ লিখলাম, ব্যালেন্স করলাম, তারপরে দুজনের ওজন ক্যালকুলেশন করেছি, আর কিছু করিনি। এবার লিখবো কত? 160 গ্রাম SO3 তৈরি করতে SO2 দরকার 128 গ্রাম। একে কত? 1 গ্রাম SO3 তৈরি করতে SO2 দরকার 128 বাই 160 গ্রাম। এবারে 80 গ্রাম SO3 তৈরি করতে SO2 দরকার কত? 128 ইন্টু 80 বাই 160। কাটলে কত হবে? 2 2 দিয়ে কাটলে কত হবে? 24 গ্রাম। তো কত হলো এটা? সমান 64 গ্রাম, সরি 24 নয় 64। অতএব 64 গ্রাম SO2 প্রয়োজন। হয়ে গেল অঙ্ক, এইটুকু অঙ্ক, কিছু নেই। রাসায়নিক অঙ্ক কঠিন হয় না, শুধু তোমাদের সমীকরণ মনে রাখতে হবে। কিন্তু এখনকার সময়ে তোমাদের সমীকরণ জেনারেলি দেওয়া থাকে পরীক্ষায়। নেক্সট আরেকটা কোশ্চেন দেখো দিয়েছে, বলেছে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হবে যদি ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এ 90% বিশুদ্ধ থাকে, তবে কত গ্রাম কোলাচুন উৎপন্ন হবে? এ দুটো বলেছে অঙ্ক এখানে। অথবা কি আছে দেখো, অথবা ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি, CaCO3 কে যদি আমরা উত্তপ্ত করি, তা কি উৎপন্ন হবে? COC থেকে যদি উত্তপ্ত করি CaO আর CO2 উৎপন্ন হয়। তো এটা 1 মোল COCO3 কে উত্তপ্ত করলে 1 মোল CO উৎপন্ন, এখানে ব্যালেন্স করা আছে সেজন্য ব্যালেন্স আমরা করলাম না এটা। 1 মোল COCO3 কে উত্তপ্ত করলে 1 মোল CaO এবং 1 মোল কি উৎপন্ন হয়? CO2 তৈরি হয়। তো 1 মোল COCO3 ওজন কত হবে? কার্বনের C এর ওজন হচ্ছে 40, C এর ওজন হচ্ছে 12 আর ওর ওজন হচ্ছে 16 গুণ 3। এর ওজন কত আসবে? এর ওজন হবে 40 যোগ 16। এর ওজন কত হবে? এর ওজন কত হবে? এটা 1 মোল, 12 যোগ 16 গুণ 2। তো কত আসলে এখান থেকে? এটা হবে 100 গ্রাম, এটা হবে কত? 56 গ্রাম, আর এটা হবে 44 গ্রাম। অর্থাৎ আমরা বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে 56 গ্রাম CaO এবং 44 গ্রাম কি উৎপন্ন হয়? CO2 উৎপন্ন হয়। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো? প্রথম কোশ্চেনটা করে ফেলো। দেখো 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? তো আমরা লিখবো 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। 1 গ্রাম CO3 থেকে উত্তপ্ত করলে 44 বাই 100 গ্রাম CO2 উৎপন্ন হয়। 200 গ্রাম একে উত্তপ্ত করলে CO2 উৎপন্ন 44 ইন্টু 200 বাই কত? 100, 2 দিয়ে কাটলাম, তো কত হলো? 88 গ্রাম CO2 উৎপন্ন হবে। হলো 88 গ্রাম CO2 উৎপন্ন হবে, 88 গ্রাম। অতএব 88 গ্রাম CO2 উৎপন্ন হবে। আবার কি বলেছে দেখো, আবার বলেছে যদি CaCO3 90% বিশুদ্ধ থাকে, তবে 90% বিশুদ্ধ মানে 200 গ্রামে 90% বিশুদ্ধ হলে বিশুদ্ধ CaCO3 এর পরিমাণ 200 ইন্টু 90/100 কত আসলো? কাটাকাটি করলে 180 গ্রাম। 180 গ্রাম আসলো। তো এবার আমরা একই রকমভাবে কি লিখতে পারবো? 100 গ্রাম CaCO3 থেকে CaO পাওয়া যায়, কতটুকু পাওয়া যায়? 56 গ্রাম। 1 গ্রাম CaCO3 থেকে CO পাওয়া যায় 56 বাই 100 গ্রাম। 180 গ্রাম CaCO3 থেকে CO পাওয়া যায় 56 ইন্টু 180 বাই 100। 0 0 কাটলো। 56 18 গুণ করলে কত হবে? 56 18 যদি তোমরা গুণ করো, সাইডে তোমরা গুণ করে নেবে 56 গুণ 18। 56 গুণ 18 করলে কত হবে? 1008। 1008 বাই 10 সমান 108 গ্রাম, 100.8 গ্রাম। তো উত্তর কত হলো? না 100.8 গ্রাম CaO উৎপন্ন
হবে। এই গেল তোমাদের গ্রুপ ডি এর 4-এর 2টো অঙ্ক। নেক্সট অঙ্ক কোথায় আছে দেখো, নেক্সট অঙ্ক আছে 4-এর 3-এর নেক্সট আছে 4-এর 3-এর বিয়েরটা। বলছে কোনো একটি পরিবাহী দণ্ডের দুই প্রান্তে উষ্ণতার পার্থক্য 3 গুণ করা হলে তাপ পরিবাহনের হার কত গুণ হবে? তা আমরা কি জানি, তাপ পরিবাহিতার হার Q/T ইজ ভ্যারিজিয়াস কি ভ্যারিজিয়াস হচ্ছে θ2 বিয়োগ θ1। তাপ পরিবাহিতা উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। তাপ পরিবাহিতার হার কি উষ্ণতা পরিবাহের সমানুপাতিক, অর্থাৎ যদি 3 গুণ উষ্ণতার পার্থক্য বৃদ্ধি হয় তাহলে তাপ পরিবহনের হার কত হবে? 3 গুণ হবে। এটাই উত্তর, আর কিছু নেই। হ্যাঁ, 3 গুণ হবে। শর্ট দেওয়া ছিল 1 নম্বরের। এর অথবা একটা অঙ্ক আছে, অথবা এরটা বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে 50 সেমি এবং 50.03 সেমি হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? লিখবো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কি হবে? সমান হবে দৈর্ঘ্য বৃদ্ধি বাই কি প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এটা গেল। এবার দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 50.03 বিয়োগ 50 সেমি। প্রাথমিক দৈর্ঘ্য কত আছে? 50 সেমি ইন্টু উষ্ণতার বৃদ্ধি কত আছে না 50 বিয়োগ 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে কত আসলো? 0.03 সেমি কেটে দাও, সেমি বাদ গেল, বাই 50 ইন্টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। কত আসলো এটা? 0.03 কত দিয়ে ভাগ করতে হবে? 0.03কে ডিভাইডেড বাই 2500 যে ভাগ করলে কত আসছে? 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -5 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো লোহা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে 4-এর 7। 4-এর 7-এর অঙ্কটা দেখো। 4-এর 7-এ কি বলেছে? 4-এর 7-এর অঙ্ক আছে কি? 4-এর 7-এ বলেছে যে কি একটি 30 মিটার দৈর্ঘ্য, তবে এল সমান কত দিয়ে আছে? 30 মিটার। এর হচ্ছে দৈর্ঘ্যের তামার তারের ব্যাস দেওয়া আছে কত? ব্যাস ডিগ্রি সমান দেওয়া আছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। আর কি দেওয়া আছে? দেওয়া আছে যে তারের রোধ দেওয়া আছে আর সমান 0.65 ওহম। তারটির আপেক্ষিক রোধের মান কত? আপেক্ষিক রোধ হচ্ছে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। রোধাঙ্ককে আপেক্ষিক রোধ বলা হয়। রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। রো ইজ ইকুয়াল টু কত দেওয়া হয়েছে বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি আর সমান রো ইন্টু এল বাই এ। এটা হচ্ছে সূত্র। দেন এ হচ্ছে কি? এখানে আর হচ্ছে কি? আর হচ্ছে রোধ, সব লেখা আছে। লেখা নেই তোমার এ ইজ ইকুয়াল টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? সূত্র হচ্ছে সমান পাই আর স্কোয়ার। এখানে পায়ের মান, আর এর মান কত হবে? আর এর মান যেখানে আমাদের যে ডি দেওয়া আছে, ডি এর অর্ধেক হবে। এখান থেকে আমরা কত লিখতে পারি? রো ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? এখান থেকে রো ইজ ইকুয়াল টু লিখতে পারি আর এ বাই এল, আর ইন্টু পাই আর স্কোয়ার বাই এল। আর এর মান দেওয়া আছে 0.65 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ারের মান কত? ওখানে যে মানটা দেওয়া আছে কত? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার
এটা মানে কত 0.001 মিটার, এটা মানে 0.001 মিটার। ইজিক্যালটুকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে ডি, তো আর সমান কত হবে d/2, তো d/2 বসে দাও 0.001/2 তার হোল স্কোয়ার বাই এল এর মান কত দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে 30 মিটার। তো এ যদি বসিয়ে দিই এখানে কাটাকাটি করলে আসবে ওহম, মিটার আসবে এখানে ইউনিট, তাই মান কত আসবে, এর মান আসবে যে 1.7 × 10⁻⁸ ওহম মিটার। তো এটা হচ্ছে উত্তর, ওটা হচ্ছে রোধাঙ্ক সমান এত হলো। অতএব আপেক্ষিক রোধ সমান কত হলো, আপেক্ষিক রোধ সমান 1.7 × 10⁻⁸ ওহম মিটার। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট একটা অঙ্ক দেখো, 4-10 আছে, 4-10 সহজ আছে, তোমরা করে নিতে হবে। লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ অ্যানোড ক্যাথোড ও তড়িৎ রূপে কী কী ব্যবহার করা হয়? লোহার চামচের ওপরে নিকেলের প্রলেপ ক্যাথোড রূপে কী ব্যবহার করা হয়? ক্যাথোড রূপে ব্যবহার করা হয় নিকেলের 4-10। 4-10 কী দেখতে দেখো, লোহার ক্যাথোড রূপে কী হবে, ক্যাথোড হবে লোহার চামচ, অ্যানোড হবে কি নিকেলের পাত, এবং তড়িৎ বিশ্ব পদার্থ কী হবে, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ। কী বললাম, ক্যাথোড কী হবে, ক্যাথোড হচ্ছে লোহার চামচ, লোহার চামচ। অ্যানোড কী হবে, বিশুদ্ধ নিকেল পাত, বিশুদ্ধ নিকেল পাত। আর তড়িৎ বিশ্লেষণ কী হবে, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হবে বোরিক অ্যাসিড মিশ্রিত, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ। আর ক্যাথোড অ্যানোডের বিক্রিয়ায়, ক্যাথোডের বিক্রিয়া কী হবে, ক্যাথোডের বিক্রিয়া হবে Ni2++2E = Ni, ক্যাথোডের উপরে জমা হবে। আর অ্যানোডে কী হবে, অ্যানোডে Ni2+ তৈরি হবে, অ্যানোডে কি নিকেলের অ্যানোড, তো অ্যানোডে Ni থেকে 2টি ইলেকট্রন বেরিয়ে গিয়ে Ni2+ তৈরি হবে। এ হচ্ছে বিক্রিয়া। এই গেল তোমাদের মডেল কোশ্চেন নম্বর 7 শেষ। এর পরবর্তী মডেল কোশ্চেন নম্বর 8 আপলোড করা হবে। যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং ভালো লাগলে সকলে ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।